স্বাধীনতা সংগ্রামে যারা আত্মবলিদান করেছে তাদের অনেকেরই নাম সেই পাতায় স্থান পায়নি। অতীত ইতিহাস না জানলে এই দেশকে সঠিক মূল্যায়ন তারা করতে পারবে। সরকারি একটা বিরাট ভুল কাজ হচ্ছে, সেটা হচ্ছে বসন্ত বিশ্বাসের সেখানে জন্ম তারিখ জিজ্ঞাসা চিহ্ন দেয়া আছে। ভারতের স্বাধীনতার ইতিহাস বর্ণময়, তবে এই বর্ণময় ইতিহাসেরও কোথাও কোথাও যেন রয়েছে বিবর্ণতার প্রলেপ। বিস্মৃত হয়েছে অনেক কিছু, ভুলিয়ে দেওয়া হয়েছে অনেককে। আজকে সুনন্দিতের কথা মঞ্চে থাকবে সেই সব কথা, আর সেই কথাই হয়ে উঠবে আজকের গল্প। আমাদের সাথে আছেন স্বাধীনতা সংগ্রামী বসন্ত কুমার বিশ্বাসের পরিবারের এক সদস্য তরুণ বিশ্বাস। আপনাকে আমাদের এই অনুষ্ঠানে স্বাগত। স্বাধীনতার পর ভারতবর্ষে রাজনৈতিক পরিবর্তন হয়েছে অনেক। এই যে এতগুলো পরিবর্তন, কখনো মনে হয়েছে যে বসন্ত কুমার বিশ্বাসকে নিয়ে আলোচনা হয়েছে, বা যদি না হয় কেন হয়? সত্যি কথা বলতে, ইতিহাসের পাতায় স্বাধীনতা সংগ্রামে যারা আত্মবলিদান করেছে তাদের অনেকেরই নাম সেই পাতায় স্থান পায়নি। সেরকমই একজন বসন্ত বিশ্বাস, যিনি দেশের জন্য জীবন দিয়েছেন, কিন্তু তাকে তুলে ধরার সেরকমভাবে চেষ্টা হয়নি। যার জন্যে নতুন প্রজন্ম বা বর্তমান প্রজন্ম তারা বসন্ত বিশ্বাস সম্বন্ধে সেরকমভাবে জানে না। এবং বসন্ত বিশ্বাসের মতন আরও অনেক বিপ্লবী আছে যারা ফাঁসিতে আত্মবলিদান দিয়েছে, তাদের নামও হয়তো অনেকে জানে না। এর জন্যে মেন কারণ হলো, যারা ইতিহাস রচনা করে তাদের উচিত ছিল যে এই আত্মবলিদান দেয়া বিপ্লবীদের সঠিকভাবে তুলে ধরা, আর পাঠ্যপুস্তকে তাদের নাম আসা, যাতে যারা পড়াশোনা করছে তারা বইয়ের মারফতে তাদের সম্বন্ধে কিছু জানতে পারে। কিন্তু সেরকমভাবে কোনো প্রচেষ্টা আমরা কোনো সরকারকে করতে দেখিনি। আজকে সত্যি কথা বলতে, এতদিন পর, আজকে প্রায় 80 বছর হতে চললো স্বাধীনতা হয়েছে, এইসব উল্লেখযোগ্য বিপ্লবীদের আমরা জানি না, চিনি না। এটা খুবই লজ্জার বিষয়। তবে এখনও আমরা পরিবর্তন আনতে পারি। আমরা এইসব বিপ্লবীদের যদি তুলে ধরি, তাহলে আমাদের যারা নতুন প্রজন্ম আছে তাদের দ্বারা অনুপ্রাণিত হয়ে দেশকে ভালোবাসতে শিখবে, এবং তারা জানবে যে দেশের স্বাধীনতা রাতারাতি আসেনি। প্রচুর রক্তক্ষয়, যুদ্ধ হয়েছে, প্রচুর অত্যাচার সহ্য করতে হয়েছে। এইগুলোর ইতিহাসটা তাদের জানা দরকার। অতীত ইতিহাস না জানলে এই দেশকে সঠিক মূল্যায়ন তারা করতে পারবে। একেবারে যৌবনের শুরুতেই উনার আত্মত্যাগ, এই ব্যাপারটা মানে উনি কিভাবে জড়িয়ে পড়লেন, আপনি যতটা জানেন? আসল বসন্ত বিশ্বাসের জীবনী যদি আমরা আলোচনা করি, তাহলে দেখতে পাবো তিনি যে পরিবারে জন্মেছেন, সেই পরিবারে তার দাদু ছিলেন, আমাদের নদিয়ায় যে নীল বিদ্রোহ হয়েছিল তার মুখ্য ভূমিকা গ্রহণ করেছিলেন দিগম্বর বিশ্বাস। হ্যাঁ, এবং ইতিহাসের পাতায় আছে পোড়াগাছার দিগম্বর বিশ্বাস এবং চৌগাছার বিষ্ণুচরণ বিশ্বাস। এই দুজন মুখ্য ভূমিকা নিয়েছিল ব্রিটিশের বিরুদ্ধে, মানে বিশেষ করে নীলকর সাহেবদের বিরুদ্ধে এরা সংগ্রাম করেছিল। এর জন্য এদের বিশাল মূল্যায়ন দিতে হয়েছে, কারণ ব্রিটিশরা তাদের বাড়িঘর জ্বালিয়ে দিয়েছে। তবুও তারা পেছপা না হয়ে চাষিদের স্বার্থে তারা সবাইকে একত্রিত করে ব্রিটিশের নীলকর সাহেবদের বিরুদ্ধে তারা সংগ্রাম করেছে, এবং বাইরে থেকে লেঠেল নিয়ে এসে তাদের প্রতিরোধ করার চেষ্টা করেছে। এবং শোনা যায় দিগম্বর বিশ্বাস তার সমস্ত সম্পত্তি বেচে প্রায় তৎকালীন 17,000 টাকা খরচ করে ওখানকার যেসব চাষিরা নীলকরের কাছে দাদন নিত এবং ঋণগ্রস্ত হয়েছিল,
তাতে ঋণমুক্ত করেছে, এবং তাদের বিরুদ্ধে যেসব কেস কাচারি চলতো সেই কেসগুলোর মেটানোর জন্য তাদের প্রচুর অর্থ ব্যয় করতে হয়েছে। এভাবে প্রায় তারা এক সময় নিঃস্ব হয়ে গেছিল, কিন্তু তারা সত্যি কথা বলতে তাদের এই লড়াই তারা সফল হয়েছিল, কারণ নীল চাষ একসময় বন্ধ হয়ে গেছিল। এবং ব্রিটিশরাও বুঝেছিল যে নীলকর সাহেবরা যেভাবে অত্যাচার করছে, এতে আমাদের যত ভারতীয় যেসব চাষি তাদেরকে ক্ষিপ্ত করে তুলছে। তা যাই হোক, আমাদের দিগম্বর বিশ্বাস আজ ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে নাম লেখা আছে। তারই উত্তরসূরি বসন্ত বিশ্বাস, উনি তার নাতি হতেন। এবং বসন্ত বিশ্বাসের প্রথম জীবন যদি আমরা দেখি, তিনি এবং তার এক জ্ঞাতি ভাই মনমতো বিশ্বাস, এরা দুজনই পার্শ্ববর্তী গ্রাম মাধবপুরে জমিদার, মানে একজন দানশীল জমিদার। উনি একজন বিখ্যাত ইঞ্জিনিয়ার ছিলেন এবং স্বাধীনতা সংগ্রামী ছিলেন, গগনচন্দ্র বিশ্বাস। আচ্ছা, এই গগনচন্দ্র বিশ্বাস আমার প্রপিতামহ, মানে যাকে বলে ঠাকুর কর্তা দাদু আমরা বলে থাকি, বা গ্রেট গ্র্যান্ডফাদার। ওনার প্রতিষ্ঠিত স্কুলে ওরা দুইজন পড়াশোনা করতেন। ওটা ছিল মাধবপুর শ্রীমন্ত এমই স্কুল, মিডিল ইংলিশ স্কুল। ওখানকার পাঠ শেষ করে ওই দুই ভাই মুড়াগাছা স্কুলে ওরা ভর্তি হয়। মুড়াগাছা স্কুল ছিল উচ্চ ইংরেজি বিদ্যালয়। আচ্ছা, ওই স্কুলের হেডমাস্টার ছিলেন ক্ষীরোদ গোপাল গাঙ্গুলি, যার সঙ্গে উত্তরপাড়ার বিপ্লবী নেতা অমরেন্দ্রনাথের বন্ধুত্ব ছিল, এবং তারা দুজনই যুগান্তর সমিতির সদস্য ছিলেন এবং সহপাঠীও ছিলেন। তা ওনারা দুজনে কলকাতায় কলেজ স্ট্রিটের কাছে একটা সমবায় সমিতি নাম দিয়ে একটা আমাদের স্বদেশি দ্রব্যের একটা দোকান খুলেছিল। আর বসন্ত বিশ্বাস, ওরা আমাদের যে হেডমাস্টার, ওনারা গল্পের ছলে ওনাদেরকে অনুপ্রাণিত করতেন যে স্বাধীন দেশের যে সুযোগ সুবিধা, আজকে আমরা পরাধীন হওয়াতে আমাদের যে কষ্ট ভোগ করতে হচ্ছে, আজকে দেশ স্বাধীন হলে আমরা কি কি সুবিধা পেতে পারি। তা বসন্ত এবং মনমতো তারা ওনার দ্বারা অনুপ্রাণিত হয়ে তাদের মনে হয়েছিল যে পড়াশোনার থেকেও আমাদের আগে দরকার দেশ স্বাধীন করা। তখন তারা বললো যে আমরা চাই, আমরা আর পড়াশোনা করব না, আমরা স্বদেশী আন্দোলনে যোগদান করব। তখন ক্ষীরোদ গাঙ্গুলি ওই দুই ভাইকে উত্তরপাড়ায় অমরেন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করে দেয়। ওরা দিনের বেলায় ওই যে দোকান ছিল স্বদেশী দোকান, সেই দোকানে কাজ করতে, এবং রাত্রিবেলায় অমরেন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের বাড়িতে থাকতেন। এবং ওই দোকানটা ছিল বিপ্লবীদের একটা গোপন আখড়া। ওখানে রাত্রিবেলায় বিভিন্ন বিপ্লবীরা এসে কীভাবে স্বাধীনতার বিভিন্ন পরিকল্পনাগুলো ওরা ওখানে করতেন। ওখানে শোনা যায় বাঘা যতীন, তারপর চন্দননগর থেকে মতিলাল রায়, তারপর শীর্ষচন্দ্র ঘোষ এবং আমাদের এমএন রায়, এরা ওখানে আসা যাওয়া করতো এবং ওখানে কীভাবে বিপ্লবটাকে আগিয়ে নিয়ে যাওয়া যায় সেসব নিয়ে সলা পরামর্শ করত। অমরেন্দ্রনাথ চট্টোপাধ্যায় বসন্ত এবং মনমতোকে আরও সুন্দরভাবে বিপ্লবের পথে তৈরি করার জন্যে চন্দননগরে ওদের নিয়ে যায়, এবং চন্দননগরে মতিলাল রায়, যিনি প্রবর্তক সংঘের প্রতিষ্ঠাতা, আচ্ছা, সেই মতিলাল রায়ের কাছে ওই দুই ছেলেকে তুলে দেয় যে একে আপনারা তৈরি করুন, একে বোমা তৈরি করা এবং বোমা ছোড়ার ব্যাপারে যোগ্য করে তুলুন। তো রাসবিহারী বসুর সাথে এইবার রাসবিহারী, আপনারা সবাই জানেন রাসবিহারীর চন্দননগরে বাড়ি ছিল, ওনার বাবা বাড়ি করেছিলেন। মতিলাল রায়ের বাড়িতে আমাদের রাসবিহারীর আসা যাওয়া ছিল।
সেখানেই বসন্ত এবং মন্মথের সঙ্গে ওদের রাসবিহারীর দেখা হয়। আচ্ছা, এবার রাসবিহারীর ব্যাপারটা বলতে গেলে বলতে হয়, যখন 8 সালে আমাদের মুরারিপুকুর বোমা মামলা হয়, সেই সময় রাসবিহারীর 2টো চিঠি ব্রিটিশ সরকার পায়, এবং যাতে রাসবিহারীকে ওরা ধরতে না পারে সেই জন্য রাসবিহারীকে দেরাদুনে পাঠিয়ে দেওয়া হয়, এবং ওনার বাবার সাহায্য নিয়ে উনি ওখানে যে ফরেস্ট ডিপার্টমেন্ট ছিল সেই ফরেস্ট ডিপার্টমেন্টে উনি চাকরি নেন, এবং পরবর্তীকালে ওই ফরেস্ট ডিপার্টমেন্টে রিসার্চ ফরেস্ট মানে ইনস্টিটিউট ছিল, ওখানকার হেড ক্লার্ক হন। রাসবিহারীর দেখেছিলেন যে উনি ওনার মানে কীর্তিকলাপ হচ্ছে, উনি সরকারি চাকরি করলেও গোপনে ওই দেরাদুনের যেসব আশেপাশে যেসব বিপ্লবী সংস্থা ছিল তার সঙ্গে গোপনে উনি যোগাযোগ রাখতেন, কিন্তু সরকার এই ব্যাপারটা জানতে পারতেন না, টোটালি গোপনে হতো। তা তিনি দেখলেন আমার এই কাজ করতে গেলে একটা বিশ্বস্ত সাহসী বিপ্লবী ছেলের আমার প্রয়োজন। তা মতিলাল রায়ের বাড়িতে বসন্ত এবং মন্মথ দুজনকে দেখে ওর অনেক বুঝলেন যে এরা দেশের জন্য জীবন দিতে মানে প্রস্তুত, এবং এরা এক বিপ্লবী পরিবার থেকে এসছে। তার মধ্যে বসন্তকে বেশি চটপটে এবং তার সাহসী মনোভাব থেকে হ্যাঁ ওনাকে উনি দুজনের মধ্যে বেশি পছন্দ করলেন, এবং আমাদের অমরেন্দ্রনাথের অনুমতি নিয়ে উনি বসন্তকে 1910 সালের দিকে দেরাদুনে নিয়ে যান। আর ওখানে একটা ফরেস্ট ছিল, আমবাগান, মানে আমবাগানে ওকে দিয়ে বোমা ছোড়া প্র্যাকটিস করত। বিভিন্ন দূরত্বে উনি বোমা ছুড়িয়ে ওনার নিশানা যাতে ওর আস্তে আস্তে অব্যর্থ হয় এবং উন্নতি হয়, সেই জন্য প্রতিদিন 3 ঘন্টা করে প্রায় 3 মাস এই ইয়েটা ছিল, মানে ট্রেনিংটা ছিল। 1911 সালে 12ই ডিসেম্বর আমাদের ইংল্যান্ডের রাজা পঞ্চম জর্জ উনি ভারতে এসে ঘোষণা করলেন একটা অনুষ্ঠানে যে আমরা বঙ্গভঙ্গ যেটা হয়েছিল 1905 সালে সেটাকে আমরা রদ করে দিলাম, অর্থাৎ আবার যুক্ত করে দিলাম আমাদের যে 2 বাংলা যে বিভক্ত হয়েছিল, আর রাজধানী কলকাতা থেকে আমরা দিল্লিতে স্থানান্তরিত করা হলো। আচ্ছা, এইটার ঘোষণা করার পর ঠিক হলো যে 1 বছর পর ভারতের বড়লাট লর্ড হার্ডিঞ্জ মানে রাজরাজাদের সঙ্গে শোভাযাত্রা করে এটা উনি একটা বিশেষ উদযাপন করবে, হ্যাঁ উদযাপন করবেন, এবং বিশেষ আমাদের সবাই গিয়ে এটা উনি এটা মানে ডিক্লেয়ার করবেন। তা সেই পরিকল্পনা জেনে আমাদের রাসবিহারীর মনে হলো যে ছোটোখাটো সাহেব না মেরে যদি বড় কোনো সাহেবকে মারা যায় তাহলে একটা বিরাট আলোড়ন হবে, ইংল্যান্ডেও এটার হইচই পড়বে এবং বিপ্লবীদের মধ্যেও একটা মনোবল বাড়বে। তা উনি ঠিক করলেন যে আমরা বড়লাটকেই বোমা মারব এবং মেরে হত্যা করব। তা বসন্তের উপরই ভার হলো যে তাকে দিয়েই বোমাটা ছোড়া হবে। এবার 1912 সালে 23শে ডিসেম্বর সেই দিনকে আমাদের বড়লাট লর্ড হার্ডিঞ্জ দিল্লি ট্রেন থেকে নেমে তিনি হাতির পিঠে হাওদা রূপোর মানে মণিমুক্ত গঠিত যে হাওদা, সেই হাওদায় তারা স্বামী স্ত্রী মানে লর্ড হার্ডিঞ্জ এবং লেডি হার্ডিঞ্জ দুজনে পাশাপাশি বসে যাত্রা শুরু করলো আমাদের চাঁদনি চকের ওপর দিয়ে আমাদের ওদের যে ইয়েতে দেওয়ানিয়া ওখানে ওরা যাবে এবং সেখানে ওরা অনুষ্ঠানটা করবে, এবং যথাযথ ওনার সঙ্গে যেসব রাজারা ছিল তারা সব সেই প্রসেশনে যোগদান করলেন। আচ্ছা, আমাদের রাসবিহারীর মাথায় এসেছিল যে বসন্ত বিশ্বাসকে
এমনি মানে বড়লাটের সামনে আসতে পারবে না চট করে, কারণ ওদের তো প্রচণ্ড কড়াকড়ি। তা উনি প্রথমে ঠিক করেছিলেন মহিলা সেজে ওখানে চাঁদনি চকে যে আমাদের যেসব অট্টালিকা আছে, ওখানে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক আছে, তার উল্টো দিকে একটা বড় অট্টালিকা ছিল প্রীতিম দাসজির বাড়ি। ওখানে সব ব্যালকনিতে সব মেয়েরা দাঁড়িয়ে সব শোভাযাত্রা দেবে, তাদের মধ্যে মেয়ে সাজিয়ে ওকে ওখানে থেকেই বোম ছোড়া হবে, কারণ মেয়েদেরকে সেরকমভাবে সৌন্দর্য চোখে দেখা হয় না। সেইভাবেই কিন্তু সে মেয়ে মহলে গিয়ে দাঁড়িয়েছিল। এবার বড়লাটের হাতি যখন আসছে সেই অট্টালিকার মানে পৌঁছানোর আগেই রাসবেরির শেষ মুহূর্তে মনে হয়েছিল যে বসন্ত নিচ থেকে বোমা ছোড়া প্র্যাকটিস করেছে, ও যদি দোতলা থেকে বোমা ছোড়ে তাহলে ও বিফল হতে পারে। তা উনি বসন্তকে চোখের ইশারায় ইঙ্গিত করে নেমে আসতে বলেন, এবং ওনার সঙ্গে ছেলেদের ড্রেসও ছিল বাক্সে। উনি বললেন যে প্রীতিম দাসজির বাথরুমে গিয়ে তুমি মহিলার ড্রেস চেঞ্জ করে পুরুষের বেশে আমাদের রাস্তায় আমার পাশে এসে দাঁড়া। আর ওনাদের সঙ্গে অবধ বিহারী আরেকজন বিপ্লবীকে নিয়ে যাওয়া হয়েছিল। বসন্ত যদি বোমা ছোড়াতে বিফল হয় বা তার বোমা না ফাটে, অবধ বিহারী তখন সেকেন্ড বোমা নিয়ে অ্যাটেম্প নেবে। সমস্ত মানুষ বা মানে ইতিহাসের পাতায় বলুন বা সমস্ত মানুষ জানে যে বসন্ত মহিলার বেশে লীলাবতী নাম নিয়ে বোমাটা ছুঁড়েছে, এইভাবেই কিন্তু সবাই জানে। কিন্তু আমরা একাধিক বই দিক থেকে আমরা এইটা উদ্ধার করেছি, বিশেষ করে অমরেন্দ্রনাথ চট্টোপাধ্যায় তার অপ্রকাশিত স্বাধীনতার ইতিহাসের বইতে উনি লিখেছেন যে বসন্ত যাওয়ার সময় বলেছিল যে আমি বোমাটা মেরেছি। সেটা আমাদের নারায়ণ সান্যালের আমি রাসবেরিকে দেখেছি বইটার পরিশিষ্টে সেটা উল্লেখ আছে। যে সবাই এভাবে লেখা আছে, সকলে জানে রাসবেরি নয় বসন্তই বোমাটা ছুঁড়েছে, তবে সকলে জানে বসন্ত মেয়ে সেজে মানে দোতলা থেকে বোমাটা ছুঁড়েছিল, এটা ঠিক নয়। উনি ছেলের ড্রেসে রাস্তা থেকে বোমাটা ছুঁড়েছিলেন। অমরেন্দ্রনাথ বসন্ত বিশ্বাস তার বাড়ি যাওয়ার আগে অমরেন্দ্রনাথকে বলে গেছিলেন যে আমি বোমাটাই মেরেছিলাম। তা এটা ওই বই থেকে পাওয়া যায়। তাছাড়া আরও কিছু বই থেকে আমরা পেয়েছি যে ছেলের বেশি রাস্তা থেকে বোমাটা। তার মানে ওই তথ্যটা ভুল, কারণ ওই সময় যেসব সাক্ষী টাক্ষীদের জোগাড় করা হয়েছিল, বোমাটা পড়েছিল হাওদার পিছনে, যেখানে ছত্রধারী ছাতা ধরেছিল, সে কিন্তু মানে একদম মারা যায়, কারণ বোমাটা তার কাছেই ফেটেছিল। আর বড়লাটের পিঠে স্পিন্টারগুলো গিয়ে লাগে এবং পিঠে গভীর ক্ষত হয় এবং বড়লাট সেন্সলেস হয়ে যায়। সৌভাগ্যবশত পাশেই ছিলেন লেডি হার্ডিঞ্জ, তার শুনেছি তিনি আহত হননি। আর ইতিহাসের পাতায় একটা জিনিস উল্লেখ করে, আমি বেশিরভাগই বইতে দেখেছি, মাউথ মারা গেছে। মাউথ মারা যাওয়ার প্রশ্নই নেই, কারণ মাউথ থাকে সামনে। বড়লাটের পিঠে যদি গভীর ক্ষত হয় তাহলে পিছনে বোমাটা পড়েছিল, আর বোমাটা অ্যাকচুয়াল পিছনে বোমাটা ফেটেছিল। মানে অনেক মানুষ এইরকমভাবে ভ্রান্ত হয়েছে, এই ইতিহাসবিদরা সঠিক তথ্য দিতে পারেনি। তা এই ধরনের ঘটনার পর ওখানে বোমা বিস্ফোরণের সাথে সাথে রাসবেরি এবং বসন্ত আগের থেকে প্ল্যান করেছিল যে আমাদের যখন বোমাটা মারা হবে খুব অল্প সময় আমরা পাবো, যখন ধোয়া টোয়া উঠবে এবং লোকে ছোটাছুটি করবে, ওই ফাঁকে আমরা কোন পথ দিয়ে পালিয়ে যাব সেটা প্ল্যান করে রেখেছে। তারা শোনা যায় একটা বাড়ির ছাদ থেকে লাফিয়ে পিছন দিক দিয়ে তারা পালিয়ে যায়, এবং ওরা কিন্তু ওই সময় ঘিরে ফেলেছিল। ওখানে তো আমাদের প্রচুর সিকিউরিটি সোলজার সবই ছিল, কিন্তু ওরা আসল বসন্ত এবং রাসবেরিকে ধরতে পারেনি, বা অবধ বেরি, এরা তিনজনই পালাতে সক্ষম হয়েছে এবং ওরা 1 বছর ধরতে পারেনি। এবং সরকার 1 লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছিল যে
তাদের জীবিত বা মৃত, তখনকার দিনে হ্যাঁ 1,00,000 টাকা, মানে পুরস্কারটা ধাপে ধাপে বেড়েছে। এই পুরস্কারের যে ওরা অ্যাড দিয়েছিল সেটা ভিক্টোরিয়ায় ওই অরিজিনাল যে রাখা ছবিটা আছে আছে ওটা? রাখা আছে আচ্ছা, ভিক্টোরিয়ার দোতলায়। বহু বিপ্লবীদের ব্যবহৃত আর্মস আছে, রডার যে আমাদের রিভলভার পাওয়া গিয়েছিল সেই রিভলভারও রাখা আছে। কিন্তু ওখানে বসন্ত বিশ্বাস, রাসবিহারী বসুর ছবি আছে, সেই বোমা বিস্ফোরণেরও ছবি আছে, বেশ। কিন্তু ওদের নাম আছে, কিন্তু ওদের তিনজন মানে চারজন যে ফাঁসি হয়েছিল সেটা উল্লেখ আছে, কিন্তু চারজনের কোনো ছবি নেই। আমি ওদের কর্তৃপক্ষকে বলেছিলাম যে আপনারা অন্তকে এই 4 শহীদের অন্তকে ছবি রাখুন। সেখানে একটা ইতিহাসের যে বিতর্কিত ব্যাপার যে মহিলা হয়ে উনি বোমা মেরেছিলেন, এটা ভুল তথ্য। তো কিন্তু তার পরবর্তীতে উনি ধরা পড়লেন তো প্রায় 1 বছর বাদে। আচ্ছা, 1912 সালে 23শে ডিসেম্বর বড়লাটকে বোমা মারার পর তারা দুজনই মানে তিনজনই পালাতে সক্ষম হলেন। রাসবিহারী বসু দেরাদুনে গিয়ে সেখানে একটা মিটিং করলো যে এই যে বড়লাটকে বোমা মারা হয়েছে, এটা বিরাট অন্যায়, আমাদের দেশের একটা লজ্জার বিষয়, এবং যে বোমা মেরেছে আমরা তাকে ধরে আমরা নিজেরাই তাকে ফাঁসিতে, মানে এটা একটা আইওয়াস মানে তারা সে দেখাতে চাইলো যে আমি কত বড় ব্রিটিশ ভক্ত। এবং ব্রিটিশরাও তার এই মানে বক্তব্য শুনে তারা মোহিত হয়ে গেছিল যে এই সত্যি আমাদের ব্রিটিশের একটা বড় ভক্ত। তা এটা তার বুদ্ধিমত্তার পরিচয়, কারণ তিনি দেখাতে চেয়েছিলেন যে আমি ব্রিটিশের শুভাকাঙ্ক্ষী। দ্বিতীয় ঘটনাটা হলো সিলেট জেলার মৌলবাজারে একটা আশ্রম ছিল, দয়ানন্দ আশ্রম। এক অত্যাচারী এসডিও সে আশ্রমটা ধ্বংস করে দেয় এবং ওখানে একজন মহেন্দ্রনাথ দত্ত বলে একজন আশ্রমবাসীকে সে গুলি করে হত্যা করে। ওখানকার যেসব বিপ্লবীরা ছিল তাকে গর্ডনকে মারার চেষ্টা করেছিল, কিন্তু বিফল হয়। এবার ইংরেজরা দেখলো যে এখানে তাকে রাখা ঠিক হবে না, তাকে লাহোরে ট্রান্সফার করে। এদিকে রাসবিহারী বসু ঠিক করলেন এই অত্যাচারী গর্ডনকে মারতে হবে। তারা মিটিংয়ে সাব্যস্ত করলো যে বসন্তর ওপরই এই ভারটা দেওয়া হবে, তার সঙ্গে সহযোগী হিসাবে থাকবে অবধ বেরি। 1913 সালে 17ই মে উনি একটা নৈশ ক্লাবে যেতেন, মন্টোগোমারি নামের আমাদের লাহোরের একটা নৈশ ক্লাব ছিল, কিন্তু ওরা নৈশ ক্লাবে ঢুকবার সুযোগ পায়নি, ওরা খুব কড়াকড়ি ছিল। গর্ডন যে রাস্তা দিয়ে প্রতিদিন ফিরতেন সেই রাস্তায় একটা বোমা রেখে দিয়েছিলেন, কিন্তু গর্ডন আসার আগে এক চাপরাশি ওখান দিয়ে সাইকেল পাস নিয়ে যাওয়ার সময় সাইকেলের চাকায় বোমা লেগে সেই চাপরাশি মারা যায়। এবার ব্রিটিশ সরকার দেখলো যে এই পরপর দুটো ঘটনা ঘটলো, এখনো আমরা মেন আসামিকে ধরতে পারিনি। তারা স্কটল্যান্ড থেকে বিশেষ গোয়েন্দাদের আনয়ন করেছিল যে এর সমাধান করার জন্য। তারা 2 জায়গায় যে বোমা বিস্ফোরণ হয়েছিল আমাদের দিল্লি এবং লাহোরে, সেই বোমার টুকরোগুলো নিয়ে তারা পরীক্ষা করে দেখে যে এটা একই জায়গা থেকে তৈরি। আচ্ছা। এবং তাদের ভেতরের যে বোমার উপাদানগুলো একই এবং খোলটাও একই। তারা অনুভব করলো যে এটা বাংলা থেকে এই বোমা এসেছে। এবার ওরা তার 1 বছর পর রাজাবাজারে একটা ট্রাম কোম্পানির মেস ছিল, সেখানে একজন
বিপ্লবী বোমা বিশেষজ্ঞ অমৃতলাল হাজরা, সে রসুল সমিতির সদস্য ছিল। সে ওখানে বোমা তৈরি করতো। সেই মেসে ওরা পুলিশ যখন ইয়ে করে, আমাদের সার্চিং করে ওরা তার এক বন্ধুর পকেট থেকে একটা চিরকুট পায়, তাতে সাংকেতিক নাম ছিল। তো সেই সাংকেতিক নাম তারা উদ্ধার করে প্রথমে দীননাথ তলোয়ারের কে তারা অ্যারেস্ট করে, এবং দীননাথ তলোয়ার তার প্রাণ বাঁচানোর জন্যে সে তার সহকর্মীদের নামগুলো বলে দেয়, এবং তারা ইংরেজ সরকার জানতে পারে যে রাসবিহারী বসু, তাকে এতদিন ধরে তারা ব্রিটিশের শুভাকাঙ্ক্ষী ভাবত, তিনিই হচ্ছেন এই সমস্ত কর্মকাণ্ডের নেতৃত্ব দিয়েছেন। তার তো ইয়ে হয়েছিল, মানে তার ওয়ারেন্ট বেরিয়ে গেল, এবং তার যে সঙ্গী বসন্ত বিশ্বাস, তার নামে ওয়ারেন্ট বেরিয়ে গেল। কিন্তু দুঃখের বিষয়, সে যখন ঘাট শ্রাদ্ধের দিন কৃষ্ণনগরে তার বাবার কাকার বাড়িতে ওঠে, এক আত্মীয় খবর দিয়ে, হ্যাঁ, সে পুলিশকে খবর দিয়েছিল তার চাকরির উন্নতি ঘটানোর জন্য। যাই হোক, আমাদের ওই বিশ্বাসঘাতক সে আত্মীয়র কারণে পুলিশ সেই বাড়ি চারিপাশে ঘিরে ফেলে। শেষ মুহূর্তে অমরেন্দ্রনাথ তার আরেক ভাই মনমতকে পাঠিয়েছিল যে তোমাকে পুলিশ ধরতে আসছে, তুমি আত্মগোপন করো। কিন্তু ব্যাপারটা এমনই হয়েছিল যে সে যে মুহূর্তে বসন্তর কাছে গিয়ে বলতে যায়, তখনই পুলিশ ঘিরে ফেলে। মনমত বিশ্বাস পাঁচের টুপকে পালাতে পারলেও আমাদের বসন্ত বিশ্বাস পালানোর সুযোগ পায়। তা বসন্তকে প্রথমে তো আমাদের কলকাতায় নিয়ে গিয়ে তাকে তার উপর প্রচন্ড অত্যাচার করা হয়, তার কাছ থেকে কথা বের করার জন্য। বসন্ত কারো নামই করিনি। এই প্রসঙ্গে চন্দননগরের মতিলাল রায় তার আমার দেখা বিপ্লবী বইটাতে লিখেছেন যে বসন্ত শত অত্যাচারেও আমার এবং অমরেন্দ্রনাথের নাম করিনি, কারণ আমাদের শেল্টারে ওরা অনেকদিন ছিল। সে যদি আমাদের নাম করতো, আমাদের জেলের ভেতরে কাটাতে হতো। তা সেই দিক দিয়ে দেখতে গেলে বসন্ত কোনোভাবেই তাদের মানে বিপ্লবী সহকর্মীদের নাম করিনি। এবার 10 জনের মধ্যে 3 জনের ফাঁসি হুকুম হলো, আর বসন্ত বিশ্বাসের যাবজ্জীবন কারাদণ্ড হলো। কারণ বসন্ত যখন বোমাটা ছড়ে তখন তার বয়স 7 হলো, নাবালক। আমাদের বিচারক তাকে নাবালক চিন্তা করে তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড। পরবর্তীকালে ব্রিটিশ সাহেবরা দেখলো যে একে বাঁচতে দেয়া যায় না, কারণ এই মুখ্য বড়লাটের উপর বোমা ছুঁড়েছে। এবার তাকে মারার জন্য তার বয়স বাড়িয়ে তাকে সাবালক প্রমাণ করে আপিল করা হলো, এবং বিচারক ব্রিটিশের দ্বারা পরিচিত ছিল এবং সে নিজেও ব্রিটিশ ছিল। তিনি বসন্ত বিশ্বাসের ফাঁসির আদেশ দিলেন। 1915 সালে 11ই মে পাঞ্জাবের আম্বালা জেলে তার ফাঁসি হয়। আর তার ঠিক 3 দিন আগে অমিত চাঁদ, অবধ বিহারী বালমুকুন্দের দিল্লি সেন্ট্রাল জেলে ফাঁসি দেওয়া হয়। বসন্তকে যখন ফাঁসি দেওয়া হয়, তার দাদা আমাদের জেলারকে অনুরোধ করেছিল তার মরদেহটা তাদের দিতে, তারা সৎকার করবে। জেলা শাসক তার কথা তো শুনিনি, বলা হয়েছিল 24 ঘন্টার মধ্যে তোমাকে এই শহর ত্যাগ করে যেতে হবে। মানে এতটাই তারা নিষ্ঠুর ছিল যে তার মরদেহটা পর্যন্ত তাদের আত্মীয়দের হাতে তুলে। এই 4 শহীদের নামে 4টে গভর্নমেন্ট স্কুল হয়েছিল। বসন্ত বিশ্বাসের স্কুলের নাম ছিল শহীদ বসন্ত বিশ্বাস সর্বদয় আমাদের
সরকারি স্কুল। কিন্তু তার ঠিক 10 বছর পর আমরা যখন বসন্ত এবং আর সহযোগী 3 শহীদের মৃত্যু শতবর্ষে আমরা দিল্লিতে গেলাম, তখন বসন্তী বিশ্বাসের স্কুলটা খোঁজ করতে গিয়ে দেখলাম যে তার স্কুলের নামটা চেঞ্জ হয়ে গেছে, কিন্তু বাকি 3 শহীদের নাম চেঞ্জ হয়নি। আমাদের খুব অবাক লাগে যে একজন শহীদের নামে একটা স্কুল করে তার নাম কি করে সরকার পাল্টে দেয়। আর আর কি কাজ হয়েছে আর মানে বসন্ত এখনো অবধি? বসন্তী সরকারি বিশ্বাসের সরকারি একটা বিরাট ভুল কাজ হচ্ছে, সেটা হচ্ছে তথ্য সংস্কৃতি বিভাগ মুক্তি সংগ্রামে ভারত বলে সারা ভারতের সমস্ত স্বাধীনতা সংগ্রামীদের ওপর যে বই বের করেছেন, তাতে বড়লাট লর্ড হারিঞ্জকে মারার কারণে যে 4 জনের নাম ওতে লিপিবদ্ধ হয়েছে, তাতে 4 শহীদের জায়গায় 3 শহীদ অমিত চাঁদ, অবধবেরি, বালমুকুন্দের ছবি দিয়েছে, কিন্তু বসন্তী বিশ্বাসের ছবি না দিয়ে তার উদ্দেশ্যে তার যে স্কুলে পড়তো সেখানে একটা স্মৃতি ফলক করা হয়েছিল। এই ফলকটা উন্মোচন করেছিলেন স্বামী বিবেকানন্দের ভাই ডক্টর ভূপেন্দ্রনাথ দত্ত। সেটা দেখা হলো, সেখানে লেখা আছে 1913 সালে তাদের 4 জনের ফাঁসি হয়েছে, যেটা খুবই ভুল, কারণ সমস্ত জায়গায় 1915 সালে উল্লেখ আছে। বসন্তী বিশ্বাসের সেখানে জন্ম তারিখ জিজ্ঞাসা চিহ্ন দেয়া আছে, অথচ বসন্ত বিশ্বাসের মহাজ্যোতি সদনে আমরা ছবি দিয়েছি এবং বহু জায়গায় তার মূর্তি হয়েছে, এবং সরকারি যে অ্যালবাম বেরিয়েছে মৃত্যুঞ্জয় বলে, তাতেও বসন্তী বিশ্বাসের জন্ম তারিখ মৃত্যু তারিখ আছে, কিন্তু ওখানে জন্ম তারিখের উল্লেখ এখনো পর্যন্ত নেই। আচ্ছা, এবার এটা তথ্য সংস্কৃতি তথ্য সংস্কৃতি করেছে এটা বইটা পাওয়া যায় আমাদের বাংলা একাডেমির যে স্টল আছে সেই স্টলে মুক্তি সংগ্রামে ভারত বইটা পাওয়া যায়। সেখানে আরো একটা ভুল, যে সেখানে এতদিন ধরে স্মৃতিফলকটা দেওয়া হয়েছিল বসন্তী বিশ্বাসের স্মৃতিফলক, 2010 সালে সেই বইটার লাস্ট যে রিপ্রিন্ট হয়েছে, তাতে ওই স্মৃতিফলকটা ব্ল্যাঙ্ক রেখে সেই পাতার নিচে সেটাকে আরো বড় করে দেখিয়ে লেখা হচ্ছে দিল্লি ষড়যন্ত্র মামলার স্মৃতিফলক, যেটা একটা খুব হাস্যকর ব্যাপার। আর বসন্তী বিশ্বাসের ছবি সরকারি মহলে থাকা সত্ত্বেও সেখানে ছবি স্থান পায়নি। ওনার যে বাড়িটা ছিল দেশের বাড়ি, সেইটার কি অবস্থা? হ্যাঁ, এই আমাদের পোড়াগাছা বসন্তী বিশ্বাসের যে জন্মস্থল, সেই বাড়িটাকে রক্ষা করার কেউ চেষ্টা করি না, সরকার না, প্রতিবেশী না, পরিবারের লোক। বসন্তী বিশ্বাসের বাড়ির সমস্ত দেয়াল এখন আর দেখতে তার চিহ্ন নেই, ওখানে একটা পার্কের মতন করে ওনার একটা মূর্তি বসানো আছে। 1985 সালে বসন্তী বিশ্বাসের ছবি আমরা মহাজাতি সদনে দিয়েছিলাম, এবং তার মৃত্যুর 70 বছর পর তার ছবির প্রকাশ পেল, এই খবরটাই পেপারে বেরিয়েছিল। এই 70 বছরের মধ্যে বসন্তী বিশ্বাসের কোনো ছবি বাইরে প্রকাশ পায়। এখন বসন্তী বিশ্বাসকে মানুষ আস্তে আস্তে জানছে। আমরা চাই সবাই এইসব মানুষগুলোকে তুলে ধরার চেষ্টা করবে। জানি না ইতিহাস কি করবে, জানি না ভবিষ্যৎ কি করবে, তবে যা ছিল তা তো ছিলই, যা সত্যি সেটা সত্যি। আমরাও চাই সত্যিটা উঠে আসুক, আমরাও চাই আপনাদের সকলের সাহায্যে, সকলের শুভাকাঙ্ক্ষিতে এই বিষয়টা উঠে আসুক, সরকারের দৃষ্টিগোচর হোক, এবং কোনোভাবেই যাতে কোনো ইতিহাস মাটি চাপা পড়ে না যায়।